হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আগের এপিসোডে আমরা দেখেছিলাম শিয়াফান জানতে পেরে গিয়েছিল বিস্ট কিং এখনো বেঁচে আছে এবং কোথাও লুকিয়ে আছে, আর যতক্ষণ পর্যন্ত সে বেঁচে থাকবে ততক্ষণ এই বিপদটাও শেষ হবে না। কারণ শিয়াফানের সবচেয়ে ভয়ঙ্কর স্বপ্ন ছিল যেখানে শিয়াফান দেখেছিল বিস্ট কিং তার পুরো ফ্যামিলিকে শেষ করে ফেলবে, আর শিয়াফান কোনোভাবে চায় না সেই স্বপ্নটা সত্যি হোক। তাই তার একটাই লক্ষ্য বিস্ট কিংকে শেষ করে দেওয়া অথবা তাকে চিরাচরে ট্র্যাপ করে দেওয়া। এই ব্যাপারে সে গ্র্যান্ড শামানের কাছে যায় এবং পুরো ঘটনা তাকে খুলে বলে। তখন গ্র্যান্ড শামান তাকে জানায় এমন একটা ফরমেশন আছে যার ভেতরে বিস্ট কিংকে সিল করে রাখা সম্ভব, তবে সেই ফরমেশন তৈরি করতে হলে আগে তাকে 5টা আর্ট ইফেক্ট সংগ্রহ করতে হবে। একথা জানার পর শিয়াফান সেই জিনিসগুলো খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর সে সেই ফরমেশনটাও দেখতে পায় যেটার নাম হলো ফ্লেম ফরমেশন। এই ফরমেশনের সাহায্যেই বিস্ট কিংকে ট্র্যাপ করা সম্ভব, কিন্তু সেখানে গিয়ে সে দেখে ফরমেশনের অবস্থা একেবারেই খারাপ। পুরো ফরমেশন ভেঙে চুরমার হয়ে গেছে, যার কারণে সেটা আর কখনো ব্যবহার করা যাবে না। আর এখান থেকে আজকের এপিসোডটা শুরু হয়। এপিসোডের শুরুতে আমরা ফ্যাংশাং ভ্যালির একজন লোককে দেখতে পাই। তারা অনেকগুলো মানুষের সঙ্গে নিয়ে এসেছে আর তাদের কাছে প্রচুর ব্লাড আছে, কারণ তাদের অ্যানসেস্টরের বইয়ে লেখা ছিল এই ফ্ল্যাম ফরমেশন আবার তৈরি করতে হলে ব্লাড স্যাক্রিফাইস প্রয়োজন। তাই তারা প্রচুর ব্লাড এখানে নিয়ে এসেছিল, কিন্তু ব্লাড দেওয়ার পরও ফরমেশনটা ঠিকভাবে তৈরি হচ্ছিল না। ভ্যালি মাস্টার আবার বলতে থাকে আরো ব্লাড চাই, আরো ব্লাড, কিন্তু এত ব্লাড দেওয়ার পরও ফরমেশন অ্যাক্টিভ হওয়ার মতো অবস্থায় আসছিল না। তখন ভ্যালি মাস্টার বলে যত দ্রুত সম্ভব আরো ব্লাড দরকার, যত বেশি ব্লাড পাওয়া যাবে ততই ভালো। আর তখনই ভ্যালি মাস্টার একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। তার সঙ্গে যারা এসেছে সবাইকে স্যাক্রিফাইস করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। তার চিন্তা ছিল এই ব্লাড স্যাক্রিফাইস করলে খুব শীঘ্রই ফরমেশনটা তৈরি হয়ে যাবে, কিন্তু শিয়াফান তখন সেখানে এসে হাজির হয়। আসলে শিয়াফান আগে থেকেই সেখানে লুকিয়েছিল এবং ভ্যালি মাস্টারের সবকিছু নিজের চোখে দেখেছিল। সে নিজের পাওয়ার ব্যবহার করে ভ্যালি মাস্টারকে থামিয়ে দেয়। তারপর তাকে বলে তুই একজন মানুষ তাই না, মানুষের পক্ষে এসেছিস, তাহলে ডেমনিক কাজকর্ম করছিস কেন? মানুষকে মেরে ফেলাতো ডেমনিক ক্লানের কাজ, মানুষের না। এরপর শিয়াফান আরো বলে যেভাবে এতদিন চলেছিস সেভাবে চল, কিন্তু যদি এমন কাজ করিস তাহলে তোর আর ডেমনিক ক্লানের মধ্যে পার্থক্য থাকলো কি? শিয়াফানের কথাগুলো শুনে ভ্যালি মাস্টার প্রচন্ড রেগে যায়। সে বলে এরা আমার লোক, এমনিতেও এরা কোনো কাজের না, তাহলে এদের যদি কোনো কাজে লাগানো যায় তাহলে আমি খারাপ কি করলাম? তারপর সে শিয়াফানকে বলে তোর যদি এতই কষ্ট হচ্ছে তাহলে নিজে ব্লাড স্যাক্রিফাইস দে, আর এমনিতেই ব্লাড দরকার, তোর ব্লাড দিলে আরো অনেক বেশি লাভ হবে। একথা বলেই ভ্যালি মাস্টার শিয়াফানের উপরে সরাসরি অ্যাটাক করার প্রস্তুতি নেয়। আর পরের মুহূর্তেই শুরু হয়ে যায় শিয়াফান আর ভ্যালি মাস্টারের মধ্যে ভয়ঙ্কর ব্যাটেল। দুজনে নিজেদের পাওয়ার ব্যবহার করে একে অপরের উপর অ্যাটাক করতে থাকে। শিয়াফান তার স্টিক হাতে নেয় আর ভ্যালি মাস্টার তার সেই ফাইনিং ব্যবহার করে। দুজনের ব্যাটেল দেখতে তখন ভয়ঙ্কর লাগছিল, কিন্তু শিয়াফান একের পর এক অ্যাটাক করে ভ্যালি মাস্টারকে এমন জোরে আঘাত করতে থাকে যে শেষ পর্যন্ত তাকে দূরে ফেলে দেয়। এটা দেখে ভ্যালি মাস্টার একেবারে হতবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে এই শিয়াফান তো একটা লুজার ছিল, ও কিভাবে আমার অ্যাটাক আটকালো? শুধু তাই নয়, আমার অ্যাটাক পর্যন্ত ডিস্ট্রয় করে দিল। ওর কাছে এত পাওয়ার এলো কিভাবে? এতদিন তো একেবারে ইউজলেস ছিল, তাহলে আমি একটা ভ্যালি মাস্টার হয়েও ওর কাছে কিভাবে হেরে গেলাম? তখন শিয়াফান তাকে বলে যেহেতু তোর এতই শখ এই ফরমেশনটা অ্যাক্টিভ করার, তাহলে ঠিক আছে, আমি তোর জন্য এই ফরমেশনটা অ্যাক্টিভ করে দিচ্ছি, তবে এর জন্য স্যাক্রিফাইস আমি তোকেই দেব। একথা বলেই শিয়াফান সরাসরি ভ্যালি মাস্টারের উপর অ্যাটাক শুরু করে। ভ্যালি মাস্টার এর সঙ্গে থাকা লোকজন সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর জন্য মাঝখানে এসে দাঁড়ায়, কিন্তু শিয়াফান একটুও থামে না। সে ভয়ঙ্কর একটা অ্যাটাক করে তাদের ছিটকে ফেলে দেয়। অ্যাটাকটা এতটাই ভয়ঙ্কর ছিল যে বাকিরা কোনোভাবে নিজেদের প্রাণ সেখান থেকে বাঁচিয়ে নিয়ে পালায়, কিন্তু ভ্যালি মাস্টার তখনও গুহার ভেতরেই লুকিয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসেনি। এরপর ফ্যাংশাং ভ্যালির লোকজন সেখানে থাকা এল্ডারকে জিজ্ঞেস করতে থাকে আপনি তো ভ্যালি মাস্টারের সঙ্গে ভেতরে গিয়েছিলেন, তাহলে ভ্যালি মাস্টার এখনো বাইরে বেরিয়ে আসেনি কেন? শুধু আপনি বাইরে এলেন কেন? তখন সে এল্ডার তাদের বলে সবাই এখান থেকে চলে যাও, যা হওয়ার হয়েছে আমি সেটা সামলে নেব, তোমরা আগে এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু আরেকজন বলে ওঠে ভেতরে ভ্যালি মাস্টারের যদি এমন কিছু হয়ে থাকে তাহলে আপনি এমন কথা বলছেন কেন? আমাদের আরো লোক নিয়ে গিয়ে সেখানে তাকে বাঁচানো উচিত। তখন এল্ডার তাদের চুপ করিয়ে দিয়ে বলে মুখ বন্ধ করো, আর কাউকে বলবি না এখানে কি হয়েছে। একটা লোক অবাক হয়ে বলে কি বলছেন আপনি? আমরা কাউকে বলবো না কেন? কিন্তু ঠিক তখনই সেখানে জুকিতা ফ্রেন্ডসদের সঙ্গে সেখানে এসেছিল। এসে এল্ডার এবং ফ্যাংশাং সিটির অন্য সব লোকদের গ্রিটিং করতে শুরু করে। এ কারণেই ফ্যাংশাং ভ্যালির লোকজনও তখন সেখানে কি ঘটছে
আছে সেটা কাউকে বলতে পারে না। এরপর আমরা শিয়াফানকে দেখতে পাই, সে তখন আরামে ওই গুহার ভেতরে থেকে বাইরে বেরিয়ে এসেছে। পিঙ্গার তাকে জিজ্ঞেস করে, তুমি কি করেছো শিয়াফান? তুমি কি ভ্যালি মাস্টারকে পিটিয়ে শেষ করে দিয়েছো? জানি না সে এখনো বেঁচে আছে কিনা। শিয়াফান তখন বলে, আমাকে সেখান থেকে বের করে আনার পেছনে তোমার অনেক বড় অবদান আছে। তোমার স্কিপ টেকনিক সত্যি অসাধারণ। তুমি যদি সেটার ব্যবহার না করতে তাহলে আমি সেখানে আটকা পড়ে যেতাম। কিন্তু পিঙ্গার সঙ্গে সঙ্গে বলে, আরে না, আমাকে অযথা ক্রেডিট দিও না। আমি সেখানে না থাকলেও তুমি ওই ভ্যালি মাস্টারকে ভালোভাবে সামলে সেখান থেকে বেরিয়ে আসতে পারতে। এরপর পিঙ্গার তাকে আরো একটা গুরুত্বপূর্ণ কথা জানায়, তুমি যে গুহার ভেতরে গিয়েছিলে তোমার মনে হচ্ছে না সেখানে বিস্ট কিংকে ট্র্যাপ করে রাখা হয়েছিল? আসলে এইরকম আরো একটা গুহা আছে যেখানে সত্যিকারে বিস্ট কিংকে ট্র্যাপ করে রাখা হয়েছিল। তুমি যে গুহা থেকে বেরিয়ে এসেছো সেটা আসলে গুহা ছিল না। চাইলে আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারি। একথা শুনে শিয়াফান অবাক হয়ে যায়। সে বলে, তুমি কি সত্যি বলছো? যদি তাই হয় তাহলে আমাকে সেখানে নিয়ে চলো। এরপর দুজনে সামনে এগোতে এগোতে অন্য একটা গুহার কাছে এসে পৌঁছায়। সেখানে এসে পিঙ্গার বলে, তুমি জানো কি এখানকার সবগুলো গুহাই একে অপরের সঙ্গে কানেক্টেড, তাই নিশ্চিতভাবে বলা যায় না ঠিক কোন গুহার ভেতরে বিস্ট কিংকে ট্র্যাপ করে রাখা হয়েছিল। তবে জায়গাটা এই এলাকাতেই ছিল, তাই আমরা যদি চেষ্টা করি তাহলে হয়তো সেই গুহাটা খুঁজে বের করতে পারবো। আর কে জানে, সম্ভবত সে এখনো সেখানে আছে। এরপর আমরা শিয়াবাইকে দেখতে পাই, অর্থাৎ তার সেই ডেমনকে। সে যখন একটা গুহার ভেতরে ঢুকে তখন সেখানে একটা বিস্ট বসেছিল। শিয়াবাইকে দেখা মাত্র বিস্টটা প্রচন্ড রেগে যায়। তখন শিয়াবাই বলে, আমার মনে হচ্ছে তোমার এই বিস্ট আমাকে একদমই পছন্দ করছে না, আমাকে দেখা মাত্র কিভাবে রেগে যাচ্ছে। আর তখনই আমরা দেখতে পাই সেই গুহার ভেতরেই বিস্ট কিং বসে আছে। সত্যি বিস্ট কিং তার বিস্টকে সঙ্গে নিয়ে ওই গুহার ভেতরেই লুকিয়েছিল। আর শিয়াবাইকে দেখেই সেই বিস্ট এতক্ষণ রেগে উঠছিল। সেটাও ছিল বিস্ট কিং এরই বিস্ট। বিস্ট কিং তখন শিয়াবাইকে বলে, ওকে এতটা সিরিয়াস নিও না, ও যাকে দেখে তার উপরে রাগ করে। আমি ওকে শান্ত করে দিয়েছি, এখন আর রাগ করবে না। ওর একটা স্বভাব আছে, ও কখনো হিউম্যানকে ট্রাস্ট করে না। তবে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ তুমি তো আর পুরোপুরি হিউম্যান নও, তাই তো তোমার তেমন কোনো ক্ষতি করতে পারবে না সে। একথা শুনে শিয়াবাই জানতে চায়, কিন্তু এই বিস্ট হিউম্যানকে এত ঘৃণা করে কেন? হিউম্যানস তো এমনিতেই অনেক দুর্বল, তারা এমনিতেই কতদিন বাঁচবে তার নাই ঠিক। তাদের যতটুকু জীবন আছে সেটা কোনো না কোনো কিছুর পেছনে ছুটতে ছুটতেই শেষ হয়ে যায়। কারো ফিউচার দরকার, আবার কারো ট্রেজার দরকার, আবার কেউ থ্রোন পাওয়ার জন্য নিজের জীবনটাই শেষ করে দিচ্ছে। সবার জীবনের আলাদা আলাদা উদ্দেশ্য আছে, কিন্তু সেই উদ্দেশ্য পূরণ করতে গিয়ে তারা নিজেদের পুরো জীবনটা শেষ করে ফেলে। আসলে তাদের জীবনে কোনো সত্যিকারের উদ্দেশ্য নেই। একথা শুনে বিস্ট কিং বলে, তুমি জানো একসময় আমিও চেয়েছিলাম একজন হিউম্যানের মতো জীবন কাটাতে, আর আমার সেই জীবনটার শুরুটা হিউম্যানকে ঘিরে হয়েছিল। তখন শিয়াবাই বলে, হ্যাঁ সেটা আমি জানি। তুমি নিজের মধ্যে এতটা পরিবর্তন এনেছো যে কোনো তুলনাই হয় না। তুমি এমন একজন সুপার ন্যাচারাল বিং যার পাস্ট জানতে গেলে আলাদা একটা বই লিখতে হবে। কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছি না, তোমার সঙ্গে হিউম্যানের একটা কানেকশন তো অবশ্যই আছে। তুমি নিজেও একসময় হিউম্যানসের সঙ্গে কাটিয়েছো, তাহলে এখন হিউম্যানকে এত ঘৃণা করে কেন? তুমি তো নিজেই জানো হিউম্যানের জীবনটা কেমন, তারপরও তোমার ভেতরের হিউম্যানের প্রতি এতটা হেট কেন? এর পেছনে কি সেই কিনশ্যাং এর মাস্টার দায়ী? শুধু একজন হিউম্যানের জন্য তুমি কি পুরো জাতিকে ঘৃণা করবে? তখন বিস্ট কিং তার নিজের পাস্টের কিছু শিয়াবাইকে বলতে শুরু করে। সে বলে, দেখো আমি যখন এই দুনিয়ায় এসেছিলাম তখন থেকে যতদিন বেঁচে আছি আমার এই জীবনটা আসলে একটা সাধারণ মানুষের মতোই কাটাতে হয়েছে। আমার জন্মের সময় আমি হিউম্যান ছিলাম না, আবার ডেমনও ছিলাম না। আমি আসলে কি ছিলাম সেটাই জানি না, শুধু জানি দেখতে আমি খুবই ভয়ঙ্কর ছিলাম। কিন্তু ধীরে ধীরে লং তুমি তাকে চেনো, সেই মেয়েটাই ছিল আমার পুরো দুনিয়া। আমি তাকে পৃথিবীর যে কোনো কিছুর চেয়েও বেশি ভালোবাসতাম। ছোটবেলা থেকেই সে আমাকে আগলে রেখেছিল, ধীরে ধীরে আমাকে সেই ভালোবাসা দিয়েছিল যেটা আজ আমার মধ্যে আছে। আজ আমি যেমন দেখতে সেই পরিবর্তন শুধু তার জন্যই। তাই তোমাকে বলেছিলাম আমি শুধু একজন সাধারণ মানুষকে ভালোবেসেই নিজের জীবনটা কাটিয়ে দিয়েছিলাম। সেই আমাকে বুঝিয়েছিল একটা সাধারণ জীবন আসলে কতটা মূল্যবান। লংয়ে আমাকে সেই হিউম্যান লাইফের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। এই কারণেই সে ছিল আমার পুরো দুনিয়া। তাকে ছাড়া পৃথিবীতে আমার চোখে আর কিছু পড়তো না, আমার কাছে আর কোনো কিছুর কোনো মূল্য ছিল না। সে আমার সঙ্গে খুব সুখী ছিল, আমিও তার সঙ্গে ভীষণ সুখী ছিলাম। কিন্তু যখন আমি শক্তিশালী হয়ে উঠলাম তখন আমি নিজের পাওয়ার চিনতে পারলাম। তখন হঠাৎ লং এর কি যেন হয়ে গেল, আমি সেটা জানি না। সে আমার উপর রাগ করতে শুরু করলো। এরপর সে আর কখনো আমাকে হাসি মুখে দেখেনি, বরং ধীরে ধীরে আমার থেকে অনেক দূরে যেতে লাগলো। তারপর তার সঙ্গে কি হয়েছিল, কেন হয়েছিল আমি কিছু জানি না, কিন্তু তার সে হেট এতটাই বেড়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত সেই লংয়ে আমাকে এত বছর ট্র্যাপ করে রেখেছিল। তখন শিয়াবাই বলে, যে মেয়েটা তোমাকে ট্র্যাপ করে রেখেছিল
তুমি তাকে এতটা ভালোবাসতে, কখনো কি তাকে জিজ্ঞেস করতে চেষ্টা করেছিলে সে এমনটা কেন করেছিল? বিস্ট কিং উত্তর দেয়, জিজ্ঞেস করার চেষ্টা করিনি, আমি অনেকবার চেষ্টা করেছি, কতবার যে তাকে জিজ্ঞেস করেছি তার কোনো হিসাব নেই, কিন্তু সে কখনোই আমার প্রশ্নের উত্তর দেয়নি। কেন কেন হঠাৎ করে সে আমার উপরে রেগে গিয়েছিল, কেন আমাকে এত ঘৃণা করা শুরু করেছিল, আমি আজও জানি না। কখনো কখনো নিজের ভাগ্যের কথাই ভেবে হাসি পায়, মনে হয় আমার ভাগ্য কি সত্যি এতটা খারাপ? শিয়াবাই তাকে বলে, তুমি এমন কথা বলছো কেন? আগে তো কখনো তোমাকে এভাবে কথা বলতে দেখিনি। তুমি এমন একজন মানুষের মতো কথা বলছো যে নিজের জীবনের সবকিছু হারিয়ে ফেলেছে। তখন বিস্ট কিং বলে, সেই জন্যই তো বলেছিলাম আমি অনেকটা সময় হিউম্যানের মতো জীবনটা কাটিয়েছি, আর তুমি এখন একজন মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া মানুষের কাছে জিজ্ঞেস করছো সে এত কষ্ট পাচ্ছে কেন? যেদিন লং লং আমাকে ছেড়ে চলে গিয়েছিল সেদিন আমি মারা গিয়েছিলাম, যেদিন সে আমাকে চিরতরে ট্র্যাপ করে দিয়েছিল সেদিন আমার সবকিছুই শেষ হয়ে গিয়েছিল, আমি শুধু বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, কিন্তু সত্যি বলতে আমি সেদিনও মারা গিয়েছিলাম। তখন শিয়াবাই বলে, তুমি হিউম্যান নাও ঠিকই, কিন্তু তোমার ভেতরে ফিলিংস তো একদম হিউম্যানের মতোই আছে। একথা শুনে বিস্ট কিং বলে, আমি যেটা অনুভব করছি সেটাকে যদি হিউম্যান না হওয়া বলে তাহলে হিউম্যান হওয়া আসলে কি? আমি হিউম্যান না হয়েও হিউম্যানের মতো অনেক কিছু অনুভব করেছি, যদি সেগুলো হিউম্যান হওয়া প্রকাশ না হয় তাহলে হিউম্যান কাকে বলে? তখন শিয়াবাই বলে, তাহলে আমি তোমাকে এমন একজন মানুষের কথা বলি যাকে আমি খুবই ভালোভাবে চিনি, যদিও সে সরাসরি নাম নেয় না, কিন্তু আসলে সে শিয়াফানের কথাই বলছিল। সে এমন একজন মানুষ যে জীবনে এত কষ্ট পেয়েছে যে তার দোষ না থাকতেও সে দোষী হয়ে নিজের জীবনটা কাটিয়েছে। সে মনে করে, হ্যাঁ সবকিছু আমার কারণে হয়েছে। এতটা ভেঙে পড়া মানুষ আমি জীবনে কখনো দেখিনি। সে অসংখ্য কষ্ট সহ্য করেছে কিন্তু কখনো হাল ছাড়েনি। সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, তারপর আবার সামনে এগিয়ে যায়। নিজেকে নিজের আপন মানুষদের জন্য সে নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। জীবনে যা অর্জন করেছে দরকার হলে সেটাও স্যাক্রিফাইস করতে দ্বিধা করবে না। আমার মনে হয় এমন যদি মানুষই সত্যিকারের হিউম্যান, কারণ হিউম্যানস এমনই হয়, নিজের চোখে অন্যদের বেশি গুরুত্ব দেয়। আর ঠিক এমনই একজন হিউম্যান হলো শিয়াফান। যখন তার মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে তখনই সে কোনো না কোনো উপায় খুঁজতে থাকে। সে নিজেকে বলে, না যেভাবে হোক আমি এটা করবই, যত কিছু হোক আমি নিজের কাজটা শেষ করেই ছাড়বো। আসলে শিয়াবাই এখানে শিয়াফান এর জেদের কথা বোঝাচ্ছিল। যেভাবে শিয়াফান মরিয়া হয়ে তার প্রিয় মানুষটাকে আবার জীবিত করতে চেয়েছিল, সে কোনোভাবেই হাল ছাড়ে না, যেভাবেই হোক তাকে ফিরিয়ে আনতেই চায়। এই উদাহরণটা সে বিস্ট কিং এর সামনে তুলে ধরে। আর বিস্ট কিং কথাগুলো শোনার পর বলে, ওহ তাই নাকি, তাহলে তো ভালোই হলো। তুমি যে হিউম্যানের কথা বলছো সে যদি নিজের লক্ষ্য পূরণ নাও করতে পারে তারপরও সে হাল ছাড়ে না, তাহলে আমারও একটা লক্ষ্য আছে, আর সেই লক্ষ্য অর্জন না করা পর্যন্ত আমি কখনো হাল ছাড়বো না। যেভাবেই হোক আমি সেটা পূরণ করেই ছাড়বো। কিন্তু তার সেই লক্ষ্য ছিল ভয়ঙ্কর, পুরো পৃথিবী থেকে হিউম্যানকে নিশ্চিত করে দেওয়া। তাই বিস্ট কিং বলে, আমার লক্ষ্য পূরণ করার সময় এসে গেছে, এবার আমি আমার লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে বের হব, আর কোনোভাবে পিছিয়ে যাব না। এখন আমি আর থামবো না। বিস্ট কিং যে কথাগুলো এত সিরিয়াস মোডে নিয়ে ফেলেছে সেটা দেখে বোঝা যাচ্ছে সে এবার সত্যিকারে ভয়ঙ্কর বিপর্যয় আনতে চলেছে। এরপর আমরা ফরচুন টেলারকে দেখতে পাই, সে তার নাতনিকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু অনেকক্ষণ হাঁটতে হাঁটতে সে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল। তার সঙ্গে ওয়াইল্ড ডগও ছিল। ফিউচার টেলার হাঁপাতে হাঁপাতে বলে, আরে ব্যাস, আমার এই বুড়ো পা আর চলতে পারছে না, আমি আর হাঁটতে পারবো না। তোমরা তো এখনো ইয়ং, তাই এত সহজে হাঁটতে পারছো, কিন্তু আমার একটু রেস্টের দরকার, তার উপর আমার ভীষণ খিদা লেগেছে। এটা শুনে তার নাতনি বলে, আরে গ্র্যান্ডপা, আপনি এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যান কেন? আপনি খুবই ফ্যাটিগ হয়ে যাচ্ছেন। তাহলে আসুন আমি আপনাকে মেসেজ করে দিচ্ছি, তবে খাবারের ব্যবস্থা এখনই করতে পারবো না, আমার কাছে তো খাওয়ার মতো কিছুই নেই। এরপর সে ওয়াইল্ড ডগকে বলে, তুমি তো অনেক ক্লান্ত হয়ে গেছো তাই না, তুমিও একটু রেস্ট নাও। আমি দেখছি তুমি অনেকক্ষণ ধরে আমাদের জন্য অনেক পরিশ্রম করছো। কিন্তু ওয়াইল্ড ডগ সঙ্গে সঙ্গে বলে, না না, আমার কোনো রেস্টের দরকার নেই, তোমরা দুজন রেস্ট করতে চাইলে করো, আমি বরং গিয়ে দেখি আশেপাশে কোনো খাওয়ার মতো কিছু আছে কিনা, কিছু পেলেই সেটা নিয়ে আসবো, কারণ তোমরা আমার চেয়েও বেশি পরিশ্রম করেছো। আর ওয়াইল্ড ডগের ব্যাপারে তো আমরা জানি ফরচুন টেলারের নাতির প্রতি তার একটা আলাদা অনুভূতি আছে, তাই তার জন্য সে এতটুকু করতে রাজি আছে। এটা শুনে ফরচুন টেলারের নাতনি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও এবং আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো, দেখো কি পাও, তাহলে অন্তত আমার গ্র্যান্ডপা খিদে মেটাতে পারবে। ওয়াইল্ড ডগ বলে, ঠিক আছে, আমার জন্য অপেক্ষা করো, কোথাও চলে যেও না, কোনো সমস্যা হলে আমাকে ডাকবে, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো, আমি কাছাকাছি যাচ্ছি কিছু খুঁজতে। একথা বলে ওয়াইল্ড ডগ সেখান থেকে বেরিয়ে যায়। সে দেখতে পায় আশেপাশে খাবার বা পানীয় কিছু পাওয়া যায় কিনা, কিন্তু এভাবে খুঁজতে খুঁজতে সকাল গড়িয়ে একেবারেই সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় কিছু মাছ ধরে নিয়ে সে ফিরে আসে, কিন্তু ফিরে এসে সে গভীর চিন্তায় পড়ে যায়, কারণ সেখানে কেউই ছিল না। ফরচুন টেলার আর তার নাতনি সবাই সেখান থেকে চলে গেছে। ওয়াইল্ড ডগ অবাক হয়ে বলে, আরে আমি তো বলেছিলাম এখানে অপেক্ষা
অপেক্ষা করতে। তোমরা কোথায় গেলে? কি হয়েছে তোমাদের? ঠিক আছে তো? সে হঠাৎ ভয় পেয়ে যায়। না, এমনটা হতে পারে না, তোমাদের কিছু হতে পারে না। ঠিক তখনই সে মাটিতে কিছু বিস্টের পায়ের ছাপ দেখতে পায়। সেই ছাপ দেখতে পেয়ে সে আরো ভয় পেয়ে যায়। কোনো বিপদ হয়নি তো? কোনো বিস্ট কি ওদের ধরে নিয়ে গেছে? একথা মাথায় আসতে ওয়াইল্ড ডগের দৌড়াতে দৌড়াতে এগিয়ে যায়। সে যেভাবেই হোক ফরচুন টেলার আর তার নাতনিকে খুঁজে বের করতে চায়। আর তার আশঙ্কায় সত্যি, ফরচুন টেলার আর তার নাতনি যখন কয়েকটা ভয়ঙ্কর বিস্টের মাঝখানে আটকে গেছে, আরো কয়েকজন মানুষ ছিল সেখানে যাদের উপরও বিস্ট ইতিমধ্যেই আক্রমণ করেছে। আর বিস্টটা ছিল ভীষণ অ্যাগ্রেসিভ, যাকে সামনে পাচ্ছিল তাকে অ্যাটাক করে শেষ করে দিচ্ছিল। এরপর সে সরাসরি ফরচুন টেলারের দিকে এগিয়ে আসে এবং তার উপরে অ্যাটাক করতে উদ্যত হয়। কিন্তু অ্যাটাক করার আগেই সে বিস্টের উপর ভয়ঙ্কর একটা অ্যাটাক এসে পড়ে। আর সে অ্যাটাকটা করেছিল ওয়াইল্ড ডগ। ওয়াইল্ড ডগ দ্রুত তাদের কাছে এসে বলে, তোমরা দুজন কি ঠিক আছো? আমি চলে এসেছি তোমাদের বাঁচানোর জন্য, তোমাদের কিছু হতে দেব না। এটা থেকে সেখানে থাকা বাকি 2-3টা বিস্টও ওয়াইল্ড ডগের উপরে ঝাঁপিয়ে পড়ে। তারা যেন বলতে থাকে, আমাদের উপর অ্যাটাক করার সাহস কিভাবে হলো তোর? আজ তোকে বাঁচতে দেব না। মুহূর্তের মধ্যে তারা ওয়াইল্ড ডগকে চারদিক থেকে ঘিরে ফেলে। ওয়াইল্ড ডগ একটু ঘাবড়ে যায়, কারণ সে বুঝতে পারে এই বিস্টগুলো সত্যি অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু ভয় পেলেও সে পিছিয়ে যায় না। সে একটা লাঠি তুলে নেয় এবং একাই ওই বিস্টগুলোর সঙ্গে ফাইট করতে শুরু করে। এদিকে একা ওয়াইল্ড ডগ আর অন্যদিকে 2-3টা ভয়ঙ্কর পাওয়ারফুল বিস্ট। তখন ফরচুন টেলার এর নাতনিকে সাহায্য করতে এগিয়ে যেতে চায়, কিন্তু ওয়াইল্ড ডগ সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়। সে বলে, এখানে আসবে না, ভুল করেও কাছে আসার চেষ্টা করবে না। আমি এদের সামলানোর চেষ্টা করছি, আমি এদের সামলে নেব। যদিও দেখে বোঝা যাচ্ছিল সে আসলে বেশিক্ষণ এই বিস্টের সামনে টিকতে পারবে না, তবুও ওয়াইল্ড ডগ যতটা পারছে ফাইট করে যাচ্ছিল। সে কোনোভাবেই হাল ছাড়েনি। কিন্তু এরই মধ্যে আরেকটা বিস্ট ঘুরে ফরচুন টেলার আর তার নাতনির দিকে এগিয়ে যাওয়া শুরু করে। মনে হচ্ছিল সে আবার তাদের খেয়ে ফেলবে। কিন্তু যখনই সেই বিস্ট ফরচুন টেলারের নাতনির উপরে অ্যাটাক করে, তখনই ফরচুন টেলার নিজের স্টিক তুলে নিয়ে সেই বিস্টকে আঘাত করে। এতে তার নাতনি কোনোভাবে বেঁচে যায়। কিন্তু পরের মুহূর্তেই সামনে যে দৃশ্য দেখতে পায়, তাতে তার মাথা যেন একেবারে কাজ করা বন্ধ করে দেয়। কারণ যে বিস্টের সঙ্গে এতক্ষণ ওয়াইল্ড ডগ ফাইট করছিল, সেটি তার উপরে ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করেছে। ওয়াইল্ড ডগ গুরুতর ভাবে আহত হয়ে মাটিতে পড়ে যায়। এরপর সেই বিস্ট তাকে তুলে অনেক দূরে ছুলে ফেলে দেয়। এ দৃশ্য দেখে ফরচুন টেলার আর তার নাতনি দুজনেই ভয় পেয়ে যায়। না, এটা হতে পারে না। ওয়াইল্ড ডগ, তুমি ঠিক আছো তো? কিন্তু কোনোভাবেই সেই বিস্ট তার কাছে যেতে ইচ্ছিল না। ওয়াইল্ড ডগের উপর অ্যাটাক করার পর বিস্ট আরো বেশি রেজ হয়ে যায়। তার যেন একটাই কথা, আমাকে অ্যাটাক করার সাহস কিভাবে পেলে তুই? কেউ আমাকে আঘাত করার চেষ্টা করেছে, আমি তাকে কোনোভাবে ছাড়বো না। আর সেই কারণেই সে ওয়াইল্ড ডগের উপরে একের পর এক ভয়ঙ্কর আঘাত করতে থাকে। শেষ পর্যন্ত তাকে একেবারে অসহায় করে দেওয়ার পর বিস্টটা এবার ফরচুন টেলার আর তার নাতনির দিকে এগিয়ে আসে। তার উদ্দেশ্য ছিল এবার তাদের দুজনকেই শেষ করে দেওয়া। এদিকে ওয়াইল্ড ডগ তখন প্রায় নিস্তেজ হয়ে মাটিতে পড়েছিল, কিন্তু এত কিছুর পরও সে আবার ধীরে ধীরে উঠে দাঁড়ায়। শরীরের অবস্থা খারাপ হলেও সে হাল ছাড়ে না। সে একটা পাথর তুলে সেই বিস্টের দিকে ছুঁড়ে মারে। তার একটা উদ্দেশ্য, বিস্টটা যেন কোনোভাবেই ফরচুন টেলার আর তার নাতনির কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু পাথরটা লাগতেই বিস্টটা আবার বেশি রেগে যায়। সে যেন ভাবতে থাকে, এই লোকটা তো প্রায় মরে গেছে, তারপর আমার উপরে অ্যাটাক করার সাহস করছে। এবার বিস্টটা ওয়াইল্ড ডগের কাছাকাছি এগিয়ে যায়, যেন তার বাকি থাকা শক্তিটুকু শেষ করে দিতে পারে। কিন্তু তখনই ফরচুন টেলার তার টেলিসমান ব্যবহার করে। সে 5 ঘোস্ট টেলিসমান অ্যাক্টিভ করে প্রথমে ওয়াইল্ড ডগকে বাঁচায়। এরপর সেই সেখান থেকে পালানোর চেষ্টা করে, যাতে একসঙ্গে ওয়াইল্ড ডগ নিজের নাতনি এবং নিজেকে বাঁচাতে পারে। কিন্তু ঠিক তখনই সে একটা বড় সমস্যায় পড়ে যায়। তার তালিসমানের ম্যাজিক্যাল পাওয়ার হঠাৎ মাঝপথে এক্সপায়ার হয়ে যায়, ফলে তালিসমান আর কাজ করে না। এটা দেখে ফরচুন টেলার হতাশ হয়ে বলে, বাপরে, এবার তো আমি শেষ। এই চায়না মালটা মাঝপথে এসেই নিজে কাজ করা বন্ধ করে দিয়েছে। এত কষ্ট করে তো আমরা প্রায় বেঁচে যাচ্ছিলাম, কিন্তু এখন তো আমাদের খেলা শেষ। এদিকে সে বিস্টরা আরো বেশি রেগে গিয়ে তিনজনের দিকে এগিয়ে আসে। তার যেন একটাই সিদ্ধান্ত, এবার তোমাদের কাউকে আমি বাঁচতে দেবো না, সবাইকে মেরে ফেলবো। বিস্টটার মুখ বড় করে সরাসরি ফরচুন টেলার আর তার নাতনির দিকে অ্যাটাক করতে এগিয়ে যায়। কিন্তু ঠিক যখনই সে অ্যাটাকটা করতে যাচ্ছিল, ওয়াইল্ড ডগ আবার তার সামনে এসে দাঁড়ায়। তাদের দুজনকে বাঁচানোর জন্য সে নিজেকেই বিস্টের সামনে ঢাল হিসেবে দাঁড় করিয়ে দেয়। বিস্টের অ্যাটাক সরাসরি তার উপরে লাগে, কিন্তু তাতেও সে থামে না। সে সরাসরি সেই বিশাল বিস্টের উপরে ঝাঁপিয়ে পড়ে, তাকে আঁকড়ে ধরে সেখানে ফাইট করতে শুরু করে। তখন ওয়াইল্ড ডগ নিজে পুরোপুরি আহত অবস্থায় পড়েছিল, তবুও তার মাথায় শুধু একটা কথাই ছিল, যেভাবেই হোক ফরচুন টেলারের নাতনিকে বাঁচাতেই হবে। সে নিজের শেষ শক্তিটুকু ব্যবহার করতে থাকে, এমনকি নিজের দাঁত দিয়ে সেই বিস্টকে কামড়াতে শুরু করে। যতটা সম্ভব, যতটুকু শক্তি তার মধ্যে বাকি আছে, সবকিছু দিয়ে সে ফাইট করতে থাকে। নাম যখন ওয়াইল্ড ডগ, কাজটাও ঠিক সেরকমই করছিল। তার একটাই চেষ্টা, যেভাবে হোক আমাকে
আমাকে এই বিস্টটাকে থামাতেই হবে। সে বারবার বিস্টের ঘাড়ে কামড় দিয়ে অ্যাটাক করতে থাকে, এতবার কামড় দেয় যে শেষ পর্যন্ত বিস্টটার অবস্থা খারাপ হয়ে যায়। বিস্টটা ধীরে ধীরে দুর্বল হয়ে থেমে যাওয়া শুরু করে, আর এই সুযোগটাই কাজে লাগায় সেখানে থাকা বাকি মানুষগুলো, ফরচুন টেলার আর তার নাতনি এবং সেখানে থাকা বাকি সব মানুষগুলো যাদের উপরে একটু আগে বিস্ট অ্যাটাক করেছিল। সবাই পাথর হাতে আর হাতের পাশে যা পায় তাই তুলে নেয়। তারপর সবাই মিলে সেই বিস্টের উপরে অ্যাটাক শুরু করে দেয়, কারণ বিস্টটা এখনো কিছুটা দুর্বল হয়ে গেছে। তাই এই সুযোগটাই তাকে শেষ করার জন্য বিশেষ ছিল। সবাই নিজে পুরোপুরি শক্তি ব্যবহার করে বিস্টের উপরে অ্যাটাক করতে থাকে, কিন্তু বিস্টটা তখনও হার মানতে রাজি নয়। তবুও মানুষগুলো নিজেদের সমস্ত সাহস আর শক্তি দিয়ে বিস্টটাকে অবশেষে শান্ত করে দেয়। বিস্টটা সত্যি থেমে যায়, কিন্তু তখনও সামনে আসে আরো ভয়ঙ্কর একটা দৃশ্য। বিস্টটার পুরো শরীর নিয়ে ওয়াইল্ড ডগের উপরে পড়ে যায়, আর ওয়াইল্ড ডগ প্রায় মৃত্যুর মুখে পড়ে যায়। তার উপরে পুরো বিস্টটা পড়ে থাকায় সে সেখানে আটকে যায়। ফরচুন টেলার আর তার নাতনি চিৎকার করে সবাইকে বলতে থাকে, সবাই আমাকে সাহায্য করো, এই বিস্টটাকে সরাও, এর নিচে ওয়াইল্ড ডগ আটকে আছে, আমাদের ওকে বের করতে হবে, না হলে ও মারা যাবে। এরপর সবাই একসঙ্গে ওয়াইল্ড ডগকে বাঁচানোর জন্য সর্বশক্তি ব্যবহার করতে থাকে। সবাই মিলে একে একে বিস্টটাকে ধাক্কা দিতে থাকে যাতে তার নিচে আটকে থাকা ওয়াইল্ড ডগকে বের করা যায়। কিন্তু কাজটা মোটে সহজ ছিল না। বিস্টটা এতটাই ভারী ছিল যে তাকে সরাতে সবাই হিমশিম খাচ্ছিল। অনেক চেষ্টা করার পর অবশেষে ধীরে ধীরে বিস্টটার শরীর একটু নড়তে শুরু করে, আর বিস্টটা একটু সরে যেতেই নিচের জায়গাটা খালি হয়ে যায়। তখন ফরচুন টেলার এর নাতি চোখ যায় ওয়াইল্ড ডগের দিকে। সামনে যে দৃশ্যটা দেখতে পায় সেটা দেখে তার চোখকে বিশ্বাস করতেই পারছিল না। ওয়াইল্ড ডগকে দেখে মনে হচ্ছিল সে হয়তো আর বেঁচে নেই। শেষ মুহূর্ত পর্যন্ত সে ফাইট করেছে, নিজের ভালোবাসার মানুষটাকে বাঁচানোর জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছে। সে ফরচুন টেলার এর নাতনিকে ভালোবাসতো, আর তার কিছু হোক সেটা সে কোনোভাবে মেনে নিতে পারেনি। তাই তাকে বাঁচানোর জন্য ওয়াইল্ড ডগ নিজের জীবনটাই দিয়ে দিল। শেষ মুহূর্ত পর্যন্ত সে লড়াই করে গেছে, আর শেষ পর্যন্ত ফাইট করতে করতেই সে মারা যায়। এ দৃশ্য দেখে ফরচুন টেলার এর নাতনি নিজেকে আর সামলাতে পারে না, সে কান্নায় ভেঙে পড়ে। না, এটা হতে পারে না। ওয়াইল্ড ডগ, তুমি এমনটা কেন করলে? আমার জন্য নিজের জীবনটা কেন দিয়ে দিলে? দৃশ্যটা এতটা ইমোশনাল ছিল যে সে কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিল না। তখন ফরচুন টেলার তাকে বলে, ব্যাস আর কেঁদো না, এত কেঁদে আর কোনো লাভ নেই। আমরা যতই চেষ্টা করি না কেন এখন আর ওকে বাঁচিয়ে আনতে পারবো না। আমি দুঃখিত, কিন্তু ওয়াইল্ড ডগ আমাদের ছেড়ে চলে গেছে চিরদিনের জন্য। এখন ওকে শান্তিতে থাকতে দেওয়াই ভালো। আমরা ওর একটা ভালোভাবে শেষকৃত্য করব, কারণ ও আমাদের জন্য নিজের জীবনটাও দিয়ে দিয়েছে। ওর জন্য তো অন্তত আমরা এটুকু করতেই পারবো। কিন্তু ফরচুন টেলারের নাতনি তখনও হাল ছাড়তে রাজি নয়। সে নিজের গ্র্যান্ডপাকে বলে, গ্র্যান্ডপা, আমি ওকে বাঁচাবোই, আমি ওকে আবার জীবিত করব। দুনিয়া উল্টো হয়ে গেলেও আমি ওকে মরতে দেব না। নাতনির কথা শুনে ফরচুন টেলারও অবাক হয়ে যায়। সে বলে, তুমি এসব কি বলছো? ওকে আবার জীবিত করবে কিভাবে? ও তো আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু তার নাতনি পুরোপুরি মরিয়া। সে দৃঢ়ভাবে বলে, আমাকে যাই করতে হোক না কেন আমি ওকে ফিরিয়ে আনবই। কিন্তু কিভাবে সে ওয়াইল্ড ডগকে ফিরিয়ে আনবে? সত্যি কি সে তাকে জীবিত করতে পারবে, নাকি শেষ পর্যন্ত তার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে? এই ব্যাপারটা আমরা নেক্সট এপিসোডে দেখতে পারবো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।